23rd জুলাই 2020 আমাদের যে 11 বাইপাটাইটের এমওইউ তে সই করা হলো, ওটার সেলিয়েন্ট ফিচার্স গুলো একটু জানান। সই হয়েছে 22 তারিখে, 23 তারিখে নয়। 22 তারিখে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এবং আইবি এর মধ্যে 11th বাইপার্টাইটের জন্য যে বেসিক জিনিসগুলো আছে সেটাকে নিয়ে মৌ সই হয়েছে। এখানে আছে যে বাইপার্টাইট উইল বি এফেক্টিভ, 11th বাইপার্টাইট will be effective from 1/11/2017। দ্বিতীয় জিনিস আছে যে অ্যানুয়াল ওয়েজ ইনক্রিজ কত হবে, সেই কোয়ান্টামটা হচ্ছে 15% অফ দি পে স্লিপ অন পে স্লিপ আইটেম, মানে পে স্লিপ যে খরচটা 31/3/2017 ছিল তার উপরে 15% ওয়েজ ইনক্রিজ হবে। 15% ওয়েজ ইনক্রিজের মানে হচ্ছে 7,898 কোটি টাকা ওয়েজ ইনক্রিজ ব্যাংক কর্মচারীরা পাবেন, যে গতবারে 10th বাইপার্টাইট থেকে অনেক বেশি। 10th বাইপার্টাইটে এই কোয়ান্টামটা ছিল 4,725 কোটি টাকা, সেটা বেড়ে এবার 7,898 কোটি টাকায় দাঁড়ায়। সেই জন্য পার হেড ইনক্রিজ প্রত্যেক কর্মচারীর বেশি হবে। তারপরে আছে যে আমাদের স্যালারি স্ট্রাকচারে বেসিক এর সঙ্গে ডিএ মার্জার হয়। সেই ডিএ মার্জারটা এবার যেটা এগ্রিড হয়েছে, সাধারণত 1 বছর আগের যে ডিএ ফিগার থাকে, মানে 1/11/2017 থেকে এটা হচ্ছে, তার 1 বছর আগে সেই কোয়ার্টারে ডিএটাকে মার্চ করা হয়। সেই হিসাবে 6,352 পয়েন্টে যে ডিএটা আছে, যে ডিএটা জুন জুলাই আগস্ট কোয়ার্টারকে রিপ্রেজেন্ট করে, সেটা মার্চ হয়ে যাবে। তার মানে 478 স্ল্যাবস মার্চ হয়ে যাবে এখনকার বেসিকের সঙ্গে। এখনকার বেসিকে যা রেট আছে সেই হিসাবে 47.80% এটা বর্তমান বেসিকের সঙ্গে ওটা মার্জ হবে। এই দুটো মার্জ হওয়ার পরে সেই ফিগারের ওপরে 2.50 ফার্দার মার্চ করা হবে, যাকে লোড বলা হয়। 2.50 এই মার্চ করার পরে আমাদের বেসিকটা দাঁড়াবে। এটা হচ্ছে পার্ট। তারপরে হচ্ছে কি যে মানে এই বাইপার্টাইটে পিএলআই ইন্ট্রোডিউসড হচ্ছে, পারফরমেন্স লিঙ্ক ইনসেন্টিভ বলে ইন্ট্রোডিউসড হচ্ছে। যদিও এটা প্রথম পারফরমেন্স লিঙ্ক করার চেষ্টা করেছিল আইবিএ, উইচ উই রেজিস্টার্ড, তাতে ভেরিয়েবল হচ্ছিল। আমরা আলটিমেটলি এটাকে অপারেটিং প্রফিট লিঙ্কড করতে পেরেছি এবং এটা ঠিক হয়েছে যে মিনিমাম একটা সবাই পাবে, ব্যাংকের অপারেটিং প্রফিট হোক না হোক। যার জন্যে আপ টু দ্য 5% অপারেটিং প্রফিট, মানে ইয়ার টু ইয়ার গ্রোথ, গত বছর যা ছিল এবছর তার উপরে যা গ্রোথ হবে, ইয়ার অন ইয়ার গ্রোথ হিসাবে এটাকে ট্রিট করা হয়েছে। সেই ট্রিট করার হিসাবে আপ টু 5% গ্রোথ হলে কোনো ইনসেন্টিভ পাওয়া যাবে না। 5% থেকে 10% অবধি যদি হয়, অ্যাবভ 5% টু 10%, সেক্ষেত্রে 5 দিনের স্যালারি অ্যাজ ইনসেন্টিভ পাওয়া যাবে। মানে প্রত্যেক বছর ব্যালেন্স শিট অডিট হওয়ার পরে যে অডিটেড ব্যালেন্স শিট আসবে, সেখানে অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট যেটা দেখা হবে তার উপরে দাঁড়িয়ে এটা করা হবে। থার্ড হচ্ছে 10% to 15% গ্রোথ, সেখানে 10 days স্যালারি অ্যানুয়ালি, 10 days অ্যাডিশনাল একটা স্যালারি পাওয়া যাবে। আর ফোর্থ হচ্ছে অ্যাবভ 15%,
তাহলে 15 দিনের স্যালারি পাওয়া যাবে, অর্ধেক মাসের মাইনেটা পাওয়া যাবে, বেসিক অ্যান্ড ডিএ, অন্য কিছু কম্পোনেন্ট না, শুধু বেসিক অ্যান্ড ডিএ। এরপরে যেখানে 10 to 15% কিংবা 15% আছে, সেখানে নেট প্রফিট ব্যাংকে করতে হবে। নেট প্রফিট যদি 1 টাকাও করে তাহলে এই স্ল্যাবে তারা পড়বে, আদারওয়াইজ সবাই কিন্তু মিনিমাম 5%, 5 দিনের যে এটা আছে এটা। এখন এই পিএলআই আসাতে নিয়ার অ্যাবাউট ওভার অ্যান্ড অ্যাবাভ যে কোয়ান্টাম ঠিক হয়েছে তার উপরে এটা থাকবে। এটা 15%-এর মধ্যে এটাকে ধরা হচ্ছে না, অ্যান্ড অ্যারাউন্ড লোড হবে 1.3%। সেই জন্য 15%-এর উপরে এটা 1.3% আমরা এক্সট্রা পাবো। সেকেন্ডলি হচ্ছে যে আরেকটা কনসেপশন এই বাইপার্টাইটে ইন্ট্রোডিউসড হচ্ছে, এটা হচ্ছে যে লিভ ইনক্যাশমেন্টে। এমনি আমরা লিভ ইনক্যাশমেন্টটা অ্যাট দ্য টাইম অফ লিভ ফেয়ার কনসেশন আমরা করি কিংবা রিটায়ারমেন্টের সময় করি। এখন আমি যে কোনো সময় বছরে লিঙ্ক টু এনি ফেস্টিভ্যাল আমরা 55 বছর অবধি সার্ভিস, 55 বছর অবধি বয়সে 5 দিন, তার উপরে 7 দিনের লিভ ইনক্যাশমেন্ট আমরা করতে পারি। এরও লোডটা প্রায় সারা বছরে যে আউটগো হবে দ্যাট উইল বি অ্যারাউন্ড 1%। তারপরে এখানে এনপিএস এখন 10% আছে, এমপ্লয়ারদেরও 10%, আমাদের মেম্বারদেরও 10%। সেই 10%টা বেসিক অ্যান্ড ডি এর ওপরে আছে। এখন বেসিক অ্যান্ড ডি এর ওপরে এটা 14% হবে এমপ্লয়ারদের, এমপ্লয়ি না, এমপ্লয়ারকে দিতে হবে। তার মানে 4% লোড এমপ্লয়ারের উপরে বাড়ছে, এটাও প্রায় 1.34% তার লোডটা আসবে। সেই জন্য 15% হচ্ছে ওয়েজ যেটা বাড়ছে, প্লাস এগুলোকে যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে আমরা প্রায় 18% কিংবা 18.5% জায়গায় যাচ্ছি কিংবা আমরা পাচ্ছি। সেজন্য এটা একটা সিগনিফিকেন্ট এগ্রিমেন্ট, মানে মৌ এগ্রিমেন্টে এটা কনভার্ট হবে 90 দিনের মধ্যে। অ্যান্ড আমাদের এটা বুঝতে হবে যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে এই মৌটা আমরা করতে পেরেছি। আজকে যখন দেশের অর্থনীতির অবস্থাটা খুবই খারাপ, প্রায় 9% গ্রোথ ডাউন হয়েছে, জিডিপি বাড়ছে না, জব কাট হয়েছে, লোকরা বেকার হচ্ছে, ওয়েজ ইনক্রিজ হচ্ছে না, বরঞ্চ সরকার ওয়েজ কমাচ্ছে। যেরকম সরকারি কর্মচারীদের ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছে, যেরকম আমরা দেখছি সরকারি পেনশনারদের ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছে, অনেক স্টেট গভর্নমেন্টও ওই পথে হেঁটেছে। তারপরে প্রত্যেককে আজকে এই কোভিড-19 প্যান্ডামিককে ফাইট করার জন্য একদিনে করে স্যালারি নিয়ে নিচ্ছে ফর 1 ইয়ার। যেখানে ওয়েজ কাট হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা অন্তত ওয়েজ ইনক্রিজটাকে আনতে পেরেছি। দ্যাট ইজ এ মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। আর যে কোনো অ্যাচিভমেন্টকে বুঝতে গেলে কিংবা এগ্রিমেন্টকে বুঝতে গেলে সমস্ত দিকের পরিস্থিতিটাকে নিয়ে বুঝতে হবে। যদি আমরা সমস্ত দিকের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, অর্থনীতির পরিস্থিতি, ব্যাংকিং ইন্ডাস্ট্রির পরিস্থিতি, আমরা দায়ী না, কিন্তু ভুগতে যখন হচ্ছে তখন সবাইকে ভুগতে হচ্ছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা যে আমরা আজকে সই করতে পেরেছি, 15% রাখতে পেরেছি, বহু কর্মচারীদের মধ্যে এই একটা ধারণা ছিল যে বোধহয় 15% সরকার অ্যালাউ করবে না, কমে যেতে পারে, কিন্তু আমরা ওটা রাখতে পেরেছি এবং ইউনিটি রেখে রাখতে পেরেছি। অলমোস্ট ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এই 15%টা ইউনানিমাসলি অ্যাকসেপ্ট করেছে এবং এই লোড যেটা আছে সেটাও অ্যাকসেপ্ট করেছে। সেই নিয়ে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট অ্যান্ড হিস্টোরিক এগ্রিমেন্ট আমরা করতে পেরেছি। নেক্সট কোশ্চেন, আমাদের এই
11th বাইপাটাইটে রিটায়ারিজ ইস্যু নিয়ে কি করা হয়েছে? এই 11th বাইপার্টাইটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমরা ইস্যুগুলোর মধ্যে ব্রেক থ্রু করতে পেরেছি। ফ্যামিলি পেনশন ব্যাংকার্সরা প্রিন্সিপালি এগ্রিড করেছে, 30% ফ্যামিলি পেনশন হবে উইদাউট এনি সিলিং। এটা একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট, যেটা গত বাইপার্টাইট অবধি আমরা পাচ্ছি না। তারপরে আরেকটা ইস্যু হচ্ছে পেনশন আপডেশন, সেখানে কস্ট ইনভলভমেন্ট আছে। ব্যাংকার্সরা যে কস্টের কথা বলছে সেই কস্টটা আমরা এগ্রি করছি না। এখন অ্যাকচুয়ারিয়ান ক্যালকুলেশনও আমরাও করেছি, আইবকও করিয়েছে এবং ব্যাংকার্সরাও করিয়েছে। সেই জন্য এটা একটা আলোচনার মধ্যে আছে। ইস্যু ইজ নট ক্লোজড, আমরা মানে ইস্যুটা রিজেক্টেড হয়নি, আলোচনা আছে। আলোচনার পরে এটাকে একটা জায়গায় দাঁড় করানোর আমরা চেষ্টা করব, কিন্তু যেহেতু হিউজ কস্ট ইনভলভমেন্ট আছে সেই জন্য এটা একটু কঠিন হচ্ছে, চেষ্টা হচ্ছে এবং আলোচনাটা চলছে, ভেঙে যায়নি। ব্যাংকার্সরাও রাজি এটাকে আলোচনা করতে। আর একটা বিষয় আছে, রিটায়ারিদের ফ্যামিলি পেনশনের পরে আরো এক্সগ্রেসিয়া আছে। 1986 এর আগে যারা আছেন তারা একটা এক্সগ্রেসিয়া পান, তাদের ক্ষেত্রেও চেষ্টা চলছে। সেই জন্য রিটায়ারির যে ইস্যু, সেই ইস্যুটার ব্যাপারে একটা ইস্যু ব্রেক থ্রু করা গেছে, ফ্যামিলি পেনশন। অন্যান্য ইস্যুগুলো আমরা আলোচনার মধ্যে রেখেছি এবং আলোচনা আমরা করব। আরেকটা ডিমান্ড ছিল কি স্পেশাল অ্যালাউন্স আর স্পেশাল পে নিয়ে, ওইটার স্ট্যাটাস কি? স্পেশাল অ্যালাউন্স যেটা আমরা পাই 7.75%, এই অ্যালাউন্সকে স্পেশাল পেতে মার্চ করার একটা দাবি ছিল। এই মুহূর্তে সেই দাবিটা পূরণ হচ্ছে না এই কারণে যে এটা নিয়ে কেস কাচারি চলছে, সাবজুডিস আছে এবং সাবজুডিস থাকার জন্য ব্যাংকার্সরা এটাকে সাবজুডিস বলে ফার্দার আলোচনা করতে চাইছেন না। কোর্ট যা বলবে তা হবে। সেকেন্ডলি হচ্ছে যে যেই মুহূর্তে স্পেশাল অ্যালাউন্স স্পেশাল পেতে কনভার্ট হয়ে যাবে তাতে একটা হিউজ সুপারঅ্যানুয়েশন কস্ট বাড়বে। সেই কস্টের কথাটাও তারা বারবার বলছেন, কিন্তু এই মুহূর্তে ওটা স্পেশাল পেতে মার্জ হচ্ছে না, সেটা হয়নি। বারবার এই সেটেলমেন্টে একটা নতুন জিনিস এসছে, সেটা হলো পিএলআই। এই পিএলআইটা কি প্রফিট লিঙ্ক কি পারফরমেন্স লিঙ্ক? না, এটা প্রফিট লিঙ্ক আছে। ইট ইজ লিঙ্ক টু দ্য অপারেটিং প্রফিট এবং থার্ড ব্র্যাকেট ফোর্থ ব্র্যাকেট যেটা আছে, যেখানে 10 to 15% or above 15% যদি অপারেটিং প্রফিটের গ্রোথ হয়, সেখানে যে স্যালারিটা পাওয়া যাবে 10 দিন কি 15 দিন, সেটা কিন্তু নেট প্রফিট হলে হবে। কিন্তু অপারেটিং প্রফিট 5% হলেও তারপর থেকে যতই হোক, নেট লস হোক, কিন্তু মেম্বাররা পায়। PLI it is not a performance link, but it is a profit link incentive. এমওইউ সাইন হওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়াতে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বা বলতে পারেন দ্বিধা মনে সবার, কি মিসবিহেভিয়ারকে কি সত্যিকারের মিসকন্ডাক্টের পার্ট করা হয়েছে এবারে? না, এটা কি করে এসছে আমরা জানি না। আমি কয়েকটা মেসেজে দেখেছি যে মিসবিহেভিয়ার ইজ এ পার্ট। এটা এখানে কিন্তু মৌ এখন আমরা সার্কুলেট করে দিয়েছি। আমরা অরিজিনাল মৌটাকেই আমরা বাজারে ছেড়েছি, প্রত্যেক লোকরা পেয়েছেন এবং ওখানে পড়ে দেখবেন যে মৌটা এখানে, এই যে মৌ, এখানে কোথায়ও মিসবিহেভিয়ার পার্ট অফ দ্য মিসকন্ডাক্ট কোথায়ও লেখা নেই। এটা কার মাথা থেকে কেন এসছে, কিভাবে এসছে, আমি এটা আই ডু নট লাইক টু কমেন্ট। হয়তো কিছু লোক উইথ দেয়ার ওন vested interest or to confuse bank employees, টাইম টু টাইম আমরা হোয়াটসঅ্যাপে দেখি
সেই উদ্দেশ্য নিয়ে একটা কিছু করতে পারে, কিন্তু এরকম কিছু নেই। আচ্ছা, এই সেটেলমেন্টটা তো ইউএফবিও সাইন করেছে, কিন্তু আমরা কিছুদিন ধরে শুনছি কি কিছু কনস্টিটিউয়েন্টরা এখনো নাকি ওখানে সই করেনি, এটা কি সত্যি? কিছু না, 9টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন তিনি সই করেননি। সেটা হচ্ছে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, বেফি এই মৌটাকে সই করেনি। যখন আগের দিন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের মিটিং হয়েছিল, সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে, প্রত্যেকরা তার কথাবার্তা বলেছেন, ভার্চুয়াল মিটিং হয়েছে, এবং সেখানে মূলত রিটায়ারি ইস্যু, 5 days ব্যাংকিং, যে 5 days ব্যাংকিং এর বিষয়টা এখন আলোচনায় আছে। কেন এই 5 days ব্যাংকিং এর জন্য রিজার্ভ ব্যাংকের ক্লিয়ারেন্স, গভর্নমেন্টের ক্লিয়ারেন্স লাগবে। ব্যাংকার্সরা বলছেন যে এই ইস্যুটা আমরা ক্লোজ করছি না, আমরা ফার্দার আলোচনা করব, সবাই মিলে চেষ্টা করব, দেখা যাক কি হয়। সেই জন্য ওটাও ক্লোজ হয়নি। সেখানে মূলত ঠিক ছিল যে 15% আমরা সবাই এগ্রি করছি। নাম্বার 2 হচ্ছে যে 2% যে লোডিং ব্যাংকার্সরা অফার করছে, সেই 2% ওপরে যেতে হবে। কতটা ওপরে যেতে হবে সেই কথাটা কিন্তু কোনো ঠিক হয়নি, যে আমরা 5% যাব, 4% যাব, 3% যাব, এরকম কোনো ডিসিশন হয়নি। আমরা যাব 2% আমরা এগ্রি করব না, তার উপরে যাব। থার্ড, ওখানে ঠিক হয়েছিল যে বর্তমান যা পরিস্থিতি আছে চারিদিকে, তার মধ্যে আমাদের মুভ করে নেওয়া উচিত, কিংবা তার একটা প্রচেষ্টা উচিত যাতে আগামী 22 তারিখে আমরা মুভ করে বেরোতে পারি। এখন আলোচনা হয়েছে, ব্যাংকার্সরা 2.25 এর উপরে বাড়ছিলেন না, প্রচন্ড টানা এসরা হয়েছে। সমস্ত কিছু হওয়ার পরে ব্যাংকার্সরা বলেছেন যে আলটিমেটলি ওটা অনেক নাটক, আমি সেই বিস্তারিত দিতে যাচ্ছি না, 2.50 সেটা সবাই এগ্রি করেছেন, ব্যাংকার্সরা এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ইউনিয়নরা এগ্রি করেছেন। এবং সেখানে ব্যাংকার্সরা এটা বলেছে যে অন্যান্য যে ইস্যু আছে, যেরকম রিটায়ারিদের আপডেশনের ম্যাটার কিংবা 5 days ব্যাংকিং, এগুলো আলোচনা হবে, আলোচনা চলবে। এই মৌর মধ্যে সব কথা নেই। আমরা সার্কুলার দিয়ে বলেছি এই ডিউরিং দিস লাস্ট 3 years যে আলোচনাটা চলছে, তার মধ্যে অনেক বিষয় আমরা সার্ভিস কন্ডিশনে ইমপ্রুভমেন্ট আনতে পেরেছি, যেটা সার্কুলারে দেওয়া হয়েছে। যেরকম এলএফসির ক্ষেত্রে আনতে পেরেছি, আমরা লিভের ক্ষেত্রে আনতে পেরেছি, ম্যাটারনিটি বেনিফিটের ক্ষেত্রে আনতে পেরেছি। তারপরে আমরা সবচেয়ে বড় যেটা সিগনিফিকেন্ট হচ্ছে, ম্যানেজমেন্ট যে ইস্যুগুলো দিয়েছিল, যেরকম কস্ট টু কোম্পানি, ভেরিয়েবল পে, তারপরে স্পেশাল পে রিয়েলাইজেশন, তারপরে গ্র্যাজুয়েশন ইনক্রিমেন্টটাকে রিভিউ করা, তারপরে ডিসিপ্লিনারি প্রসিডিংস অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিংস সাইমালটেনিয়াসলি চালানো, কিংবা এই ধরনের যে, কিংবা আউটসোর্সিং, এইসব বিষয়ে ম্যানেজমেন্ট দিয়েছে, সেটাকে আমরা অনেকটা সরিয়ে দিতে পেরেছি। তার মধ্যে থেকে আমরা ওই সমস্ত ইমপ্রুভমেন্ট এসেছি। 11th বাইপার্টাইট অনেক দিক থেকে ডিফারেন্ট হবে। একটা হবে যে লার্জার সার্ভিস কন্ডিশনের পার্ট, তার একটা মডিফিকেশনস আমরা, ইমপ্রুভমেন্ট আমরা করতে পেরেছি, পারবো, দেখা যাবে। এবং তাছাড়াও 15% ওয়েজ হাইক, এই ওয়েজ হাইকটাও আমরা আনতে পেরেছি। 5 days উইকটা আলোচনার স্তরে রয়ে গেছে, পেনশন আপডেশনটা আলোচনার স্তরে রয়ে গেছে। আমরা দেখলাম যে যখন মৌগুলো সই হচ্ছে, সবাই এই মিটিংটায় ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি কমরেড C.H. ভেঙ্কটাচলম এবং ইউএফবিউ কনভেনার আর এনসিবি জেনারেল সেক্রেটারি বনলিশ, যিনি চণ্ডীগড় থেকে এসেছিলেন, আর বম্বেতেই আছেন
ইনবেফের জেনারেল সেক্রেটারি সুভাষ সামন্ত এবং উপস্থিত ছিলেন, এবং অন্যান্য ইউএফবিইউ পার্টনাররা, যেরকম আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ AIBA এবং সৌম্য দত্ত আইবকের জেনারেল সেক্রেটারি এবং বেফির জেনারেল সেক্রেটারি দেবাশিস চৌধুরী, এরা তিনজন কলকাতায়, আমরা SBI হেড অফিসে ছিলাম। আমাদের সঙ্গে ইউকো ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এখানে, তিনিও কলকাতা থেকে, সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমার ফ্লাইটটির টিকিট কাটা ছিল 21 তারিখে স্পাইস জেটে, সেটা তারা ক্যান্সেল করে দিয়েছে। আমি ভায়া মিডিয়া হয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও হয়নি, কেন ফেরার সময় ওরা 14 দিনে কোয়ারেন্টাইনে রাখবে এবং এজেন্টরা বললো যে এটা সম্ভব হবে না। সেজন্য কলকাতা থেকে আমরা যারা 4 জন, তারা কেউ যেতে পারিনি। ম্যানেজমেন্টের IBA টিমের একজন এবং আমাদের ইউএফবিইউ 3 জন। তারপরে পাটনা থেকে আইবকের প্রেসিডেন্ট এবং NOBWর জেনারেল সেক্রেটারি, তারা পার্টিসিপেট করেছেন ভিডিও কনফারেন্সিংয়ে। দিল্লি থেকে মক্কার, যিনি ইনবকের জেনারেল সেক্রেটারি, তিনি পার্টিসিপেট করেছেন, এবং চেন্নাই থেকে NCBর প্রেসিডেন্ট বালা আর AIBO এর জেনারেল সেক্রেটারি S নাগরাজন পার্টিসিপেট করেছেন। হোল ডে আলোচনাটা হয়েছে। তারপরে ওখানে মেন ডকুমেন্ট সই হয়েছে, তখনও কিন্তু বেবি তরফ থেকে কোনো কথা বলা হয়নি। যখন ডকুমেন্টটা কলকাতায় এসছে আমাদের সই করানোর জন্য, আমরা যখন সই করছি, তখন আমাদের সই হয়ে যাওয়ার পর যখন বেপিকে সই করতে দিয়েছে, তখন তিনি বলেছেন যে আমাদের বক্তব্য আছে। তিনি একটা বক্তৃতা করেছেন, তার বক্তব্য হচ্ছে যে রিটায়ারি ইস্যু কোনো ফসলা হয়নি এখানে, অথচ পেনশন ব্রেক থ্রু, যেটা মূল মধ্যে লেখা নেই, কিন্তু IBA চেয়ারম্যান, যিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারও চেয়ারম্যান, তিনি এসে, দিস দ্য ফার্স্ট টাইম যে একটা মৌ সই হচ্ছে সেখানে, এসে উনি বলেছেন যে আমি একটা গুড নিউজ আপনাদের দিতে চাই, যে ফ্যামিলি পেনশনের ইমপ্রুভমেন্ট আমরা প্রিন্সিপালি এগ্রি করছি, অ্যান্ড সেটা হচ্ছে 30% উইদাউট এনি সিলিং, অ্যান্ড আদার ইস্যুটা আলোচনা হোক, সে 5 days ব্যাংকিং হোক আর পেনশন আপডেশন। সে মানে উনি বলেছেন, তা একদম বেফির তরফ থেকে এটা তারা এটাকে সই করেননি। সই না করে তারা বলেছেন যে আমরা এটাকে, আমাদের রিজার্ভেশন আছে এই ব্যাপারে, আমরা সই করব। এখন যেটা আমরা দেখছি বিভিন্ন খোঁজ খবরের মধ্যে, যে মোটামুটি কিছু কিছু বিষয় তারা বলার চেষ্টা করছেন, ইউনিফর্মিটি নেই বলার মধ্যে, এটা আছে। আমরা অ্যাপিল করব যে সেটেলমেন্ট যখন হবে 90 দিনের মধ্যে, তখন তারা সই করবে এবং তারা নিশ্চয়ই সই করবেন। এটা আমাদের একটা বিহোপ, কারণ ইউনাইটেড ফোরাম আজকে যা অ্যাচিভ করেছে এই ডিফিকাল্ট সিচুয়েশনে, সে অ্যাচিভ করেছে আমাদের ইউনিটির জন্য। আমরা সবাই এক ছিলাম, সেই জন্য ব্যাংকার্সদের ওপরে প্রেশার দিতে পেরেছি। নাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারের যা অবস্থা, তারা যেভাবে প্রাইভেটাইজেশনের এজেন্ডাটাকে পুশ করছেন, যেভাবে পাবলিক সেক্টর ব্যাংকিংকে ডিসম্যান্টেল করার চেষ্টা করছেন, যেভাবে লেবার রাইটের ওপরে আক্রমণ করছেন, যেভাবে জায়গায় জায়গায় ওয়েজ কমিয়ে দিচ্ছেন, যেভাবে মানুষ চাকরি হারিয়ে ফেলেছে, হাহাকারের অবস্থা, যেভাবে আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট গত 45 বছরের মধ্যে হাইয়েস্ট জায়গায় গেছে। আজকে সরকার এমপ্লয়মেন্ট রিলেটেড ফিগার্স আর পাবলিশ করতে দিচ্ছে না। এই যে টোটাল অবস্থা, সমস্ত ইন্টারন্যাশনাল এজেন্সিরা ইন্ডিয়ার রেটিংটাকে কমিয়ে দিয়েছেন, এরকম একটা সিচুয়েশন। তারপরে ব্যাংকসগুলোর অবস্থাটা খারাপ, হিউজ ব্যাড লোনস হচ্ছে, রাইট অফ হচ্ছে, তারপরে NCLT-তে প্রায় 55% অন অ্যান অ্যাভারেজ রেজলিউশন হয়ে যাচ্ছে, 45% অ্যাভারেজ লস করছে ব্যাংকরা। এর মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা এটা বের করতে পেরেছি।
সেই জায়গাটা নিশ্চয়ই কর্মচারীদের ইউনিটির জন্য এবং সমস্ত সংগঠনের প্রচেষ্টার জন্যই এটা হয়েছে। এটা কোনো একটা সংগঠনের ক্রেডিট নেই। এই জায়গাটাকে বুঝতে হবে যে কি পরিস্থিতির মধ্যে থেকে আমরা আজকে ওয়েজ নেগোসিয়েশন করতে পেরেছি, একটা টাফ সিচুয়েশনের মধ্যে থেকে আমরা করতে পেরেছি। সেই জায়গাটা যেন মনে করা উচিত। আমরাও অনুরোধ করেছিলাম, আমি নিজে অনুরোধ করেছিলাম যে সই করতে। তিনি বলেছেন আই হ্যাভ নো ম্যান্ডেট, আমার কাছে ম্যান্ডেট নেই, আমি সই করব না। ভালো হতো যদি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসে তারা এটা বলতেন যে মোটামুটি আমরা যদি সব বিষয় ফয়সলা না হয় তাহলে আমরা সই করব না। তাহলে মেম্বাররা কিংবা ইউনাইটেড ফোরামের বিভিন্ন সংগঠনরা এটা জানতে পারতেন। কিন্তু তাদের কাছে এটা খুব সারপ্রাইজিং লেগেছে। আমি আজকে যা খবর পেয়েছি বিভিন্ন সংগঠনের কাছেই এটা খুব সারপ্রাইজিং লেগেছে যে শেষ মুহূর্তে এটা কেন। অ্যান্ড এই জায়গাটা বিগত দিনেও বেফি মানে এরকম করেছিল, কম্পিউটার সেটেলমেন্ট সই করেনি, পেনশন সেটেলমেন্ট সই করেনি। পরে আবার 1 বছর পরে 1994 এসে তারা সইটা করেছেন। এটা আছে, এবারও তারা করবেন বলেই আমরা আশা করছি। লেটার সি। এখনই আমি কোনো সংগঠনের ব্যাপারে কমেন্ট করতে চাইছি না, কিন্তু আমরা আশা করব যে অল উইল সাইন দ্য সেটেলমেন্ট। আচ্ছা, আমরা শেষ প্রশ্ন নেব, আর যেটা খুবই পপুলার কোশ্চেন, সেটা হলো 5 days ব্যাংকিংটা কি হলো? 5 days ব্যাংকিংটা আমি বলে গেছি। 5 days ব্যাংকিং এর ম্যাটারটা ফয়সলা হয়নি। 5 days ব্যাংকিংটা আলোচনার মধ্যে আছে। ব্যাংকার্সরা বলেছেন যে রিজার্ভ ব্যাংক এই ব্যাপারে তারা কোনো রকমেরই ক্লিয়ারেন্স দিচ্ছেন না, গভর্নমেন্ট দিচ্ছে না। কেন গভর্নমেন্ট ক্লিয়ারেন্স আর রিজার্ভ ব্যাংক ক্লিয়ারেন্স ছাড়া ব্যাংকার্সদের পক্ষে 5 days মানাটা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু দে আর নট ক্লোজিং দ্য ডিসকাশন। তারা বলেছেন আলোচনা হবে, দেখা যাবে ভবিষ্যতে সবাই মিলে চেষ্টা করব। আমাদের সদস্যদের এবং ব্যাংক কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্টের জন্য। তাহলে যেভাবে ইউনিটিটা রেখেছেন, ধৈর্যটা রেখেছেন, যেভাবে লিডারশিপের মধ্যে আস্থা রেখেছেন, যার ফল হচ্ছে যে আমরা এই জায়গায় একটা সেটেলমেন্ট আনতে পেরেছি। সেই জন্যে ইউনিটি ইজ ভাইটাল। ভবিষ্যতে আমাদের অনেক লড়াই লড়তে হবে। সরকার যেভাবে প্রাইভেটাইজেশনের দিকে এগোচ্ছে, যেভাবে সমস্ত সেক্টরকে প্রাইভেট করে দিচ্ছে, ব্যাংকগুলো তার মধ্যেও আছে। যেভাবে আমরা আজকে খবরের কাগজে বিভিন্ন সময় দেখছি যে অনেকগুলো ব্যাংক প্রাইভেটাইজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমাদের একটা কঠিন লড়াই লড়তে হবে আগামী দিনে। ওয়েজটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি, কিন্তু তার সরকারি ব্যাংকে রক্ষা করা, ব্যাংকিং পাবলিক সেক্টর ব্যাংকিংকে রক্ষা করা এবং প্রাইভেটাইজেশনকে রোকাটাও আমাদের শপথ। আমরা সে লড়াই চালাবো। সেই জন্য আমাদের সে জায়গায় প্রস্তুতিটা করতে হবে। সে কারণে আরও আমরা চাই সমস্ত সংগঠনের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নকে শক্তিশালী করা, যাতে সবাই মিলে আমরা এই আক্রমণকে রুখতে পারি।